তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বলতে আমরা কি বুঝি সেটা আমাদেরকে আগে বুঝতে হবে। তাহলে আমরা ফিজিক্স এর পয়েন্ট অফ ভিউতে আমরা যাচ্ছি না, আমরা হচ্ছে একদম সরাসরি আমাদের যেটা লাগবে সেটা থেকেই আমরা বুঝবো। এটা হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, ঠিক আছে, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। ওকে, তাহলে এটা থেকে আমরা কি বুঝি? যেমন আমি যদি চিন্তা করি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ওয়াটারের ক্ষেত্রে 80 এর বেশি, 80 এর বেশি প্রায়। আবার যদি তুমি অন্য কোনো সলভেন্টের ক্ষেত্রে যাও তাহলে তার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ওয়াটারের চাইতে কম, লেস দেন 80, ঠিক আছে। অন্যগুলার হচ্ছে লেস দেন 80। তো এটা আসলে কি মিন করে? তাহলে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট তোমাকে বুঝতে গেলে এটা আসলে এটা মিন করে, যেমন আমি যদি বলি যে ওয়াটার এইচ এবং ওইচ আছে, এইচ প্লাস এবং ওএইচ মাইনাস, সাপোজ এইচ প্লাস এবং ওএইচ মাইনাস এভাবে আমি ওয়াটারকে রিপ্রেজেন্ট করলাম। তো ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট তোমাকে এইটা মিন করে যে এখানের এইচ প্লাস এবং এখানের ওএইচ মাইনাস কতটুকু শক্তি বলে একজন আরেকজনের কাছে অ্যাটাচড আছে, সেটা হচ্ছে আমাদের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট থেকে এটাকে আবার অন্যভাবেও তুমি বলতে পারো যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে, মনে করো আমার এখানে কোন একটা আয়ন আছে, সোডিয়াম প্লাস, আর মনে করো এখানে আমার ওয়াটার আছে, ঠিক আছে, ওয়াটার মলিকুল আছে, ওয়াটার মলিকুল আছে। তো এই যে ওয়াটার মলিকুল গুলা এই সোডিয়াম প্লাসকে কতটুকু ফোর্সে অ্যাট্রাক্ট করতে পারে, এটাও হচ্ছে তার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। তাহলে একটা বিষয় বলতো যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যত বেশি হবে, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যত বেশি হবে, সে অন্য কোনো কিছুকে টানার ক্ষমতা তার কি বেশি হবে নাকি কম হবে? মনে করো যেমন ওয়াটারের ডাইইলেকট্রিক বেশি হবে। কনস্ট্যান্ট 80, হ্যাঁ, তার মানে ওয়াটারের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট 80, এবং মনে করো আমি অন্য একটা সলভেন্টের ক্ষেত্রে, মনে করো এটা অন্য একটা সলভেন্ট যেটা হচ্ছে সলভেন্ট এক্স, এটার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট মনে করো 70। তাহলে এর মানে হচ্ছে ওয়াটার যতটুকু ফোর্সে অন্য কিছুকে আকর্ষণ করতে পারে, অ্যাট্রাক্ট করতে পারবে, এক্স নামক যেই সলভেন্ট আছে সে তাকে তার থেকে একটু কম শক্তি বলে আকর্ষণ করবে, ঠিক আছে। তাহলে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট তোমাকে এটাই মিন করে যে ও হচ্ছে দুইটা চার্জের সেপারেশন, ঠিক আছে, দুইটা চার্জকে সেপারেট করতে কি পরিমাণ এনার্জি লাগবে, অথবা ও অন্য অন্য চার্জকে কি পরিমাণ ফোর্সে অ্যাট্রাক্ট করতে পারে, এটা হচ্ছে ওদের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। তুমি যে পার্সপেক্টিভে তুমি চিন্তা করো, এটাকে আমরা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আকারে বলতে পারি। তাহলে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যত বেশি হবে, যেমন দেখো ওয়াটারের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অনেক বেশি, কিন্তু অন্য একটা সলভেন্টের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যদি কম হয়, তাহলে ওয়াটার যত ইজিলি অন্য কোনো আয়ন্সকে সে সলভেটেড অবস্থায় রাখতে পারবে, মানে সলিউবল করতে পারবে, অন্য কোনো সলভেন্ট তার চাইতে যেহেতু ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কম, সে কি পারবে তাকে সলভেটেড করতে, মানে সে দ্রবীভূত করতে পারবে কি? মানে ওয়াটার হচ্ছে 80, সে মনে করো অনেক বেশি, আর এক্স হচ্ছে 70। তাহলে ওয়াটার যত ফোর্সে সোডিয়ামকে তার নিজের দিকে টানতেছে, এক্স নামক কোন একটা এই সোডিয়ামকে কিন্তু তত ফোর্সে তার দিকে টানবে না। যেহেতু টানবে না, এই জন্য ওয়াটারের সলিবিলিটি, ওয়াটারকে আমরা কিন্তু বলি ইউনিভার্সাল দ্রাবক বলা হয় ওয়াটারকে, তাই না, মানে ওয়াটারকে বলা হয় সার্বজনীন সলভেন্ট বা সার্বজনীন দ্রাবক। ওয়াটারকে সার্বজনীন সলভেন্ট বা সার্বজনীন দ্রাবক বলার এটা একটা কারণ যে ওয়াটারের ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু অনেক বেশি। যার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যত বেশি, সে অন্যকে তত বেশি পোলারাইজড করতে পারে। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যত বেশি, সে অন্যকে তত বেশি পোলারাইজড করতে পারে। আর পোলারাইজড করতে পারার উপর তোমার অ্যাসিডিটি এবং বেসিসিটি ডিপেন্ড করে। তাহলে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যত বেশি হবে, অন্যকে পোলারাইজেশন করার ক্ষমতা তার বেশি হবে। সাপোজ আমি যদি বলি যে এখানে হচ্ছে আমি তোমাকে দিলাম যে CH3COOH, এটা হচ্ছে আমরা জানি অ্যাসিটিক অ্যাসিড। তো এই অ্যাসিটিক অ্যাসিড তুমি যদি তাকে পানিতে রাখো, যে অ্যাসিটিক অ্যাসিডের চারপাশে তোমার যদি পানি থাকে, অ্যাসিটিক অ্যাসিডের চারপাশে তোমার পানি আছে এখানে, ঠিক আছে, পানি আছে অ্যাসিটিক অ্যাসিডের চারপাশে। আর তুমি মনে করো এখানে অ্যাসিটিক অ্যাসিড দিলা, CH3COOH অ্যাসিটিক অ্যাসিড দিলা, এবং তার চারপাশে তুমি মিথানল দিলা। কি দিলা বলো তো? তুমি মিথানল দিলা, MEOH, আমি মিথানল দিচ্ছি। কি দিচ্ছি এখানে বলো তো? মিথানল দিচ্ছি। তাহলে আমি যদি এখানে মিথানল দেই, এখানে যদি মিথানল যদি এই CH3COOH এর চারপাশে থাকে, তাহলে ও CH3COOH কে বেশি পোলারাইজড করতে পারবে নাকি ওয়াটার CH3COOH কে বেশি পোলারাইজড করতে পারবে বলতো? কোনটা বেশি পোলারাইজ ওয়াটার। করবে? ওয়াটার। যেহেতু ওয়াটার CH3COOH কে বেশি পোলারাইজ করবে, এই জন্য তুমি যদি অ্যাসিডিক অ্যাসিডকে পানিতে রাখো এবং অ্যাসিডিক অ্যাসিডকে যদি তুমি অ্যালকোহলে রাখো, মিথানলে রাখো, তাহলে তুমি দেখবা যে ওয়াটারে যখন তুমি রাখতেছো তখন তার অ্যাসিডিটি বেশি হচ্ছে, আর যখন তুমি তাকে মিথানলে রাখতেছো তখন তার অ্যাসিডিটি কম হচ্ছে। ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে এই অ্যাসিড যে স্ট্রেংথ হবে, অ্যাসিডের জি স্ট্রেংথ, ভাইয়া। সেটা
আমাদের সলভেন্টের উপর ডিপেন্ড করবে যে সলভেন্টটা কিরকম। সলভেন্টটা যদি পোলারাইজড করতে পারে অন্যকে বেশি, তার মানে তার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যদি বেশি হয়, অথবা সে যদি নিজে পোলার হয় অনেক বেশি, তাহলে সে কি করতে পারবে, সে অনেক বেশি অ্যাসিডিক ক্যারেক্টার শো করবে। তাহলে অ্যাসিডিক ক্যারেক্টার শো করার জন্য আমাদের এখানে কয়েকটা রিলেশন আছে। একটা হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কি হতে হবে বলতো, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বেশি হওয়া লাগবে, অথবা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বেশি হওয়া মানেই হচ্ছে পোলারিটি বেশি, ঠিক না? আর পোলারিটি বেশি মানেই কি, আয়োনাইজেশন ক্ষমতা বেশি, ঠিক আছে? আয়োনাইজেশন পাওয়ার হচ্ছে বেশি, ঠিক আছে? আয়োনাইজেশন পাওয়ার কি বেশি। ক্লিয়ার কিনা, বুঝতে পারছি? আর আর এই ঘটনাগুলো যেহেতু ঘটে, তখন আমরা তাকে বলতে পারি যে তার অ্যাসিডিক ক্যারেক্টার বা অ্যাসিডিটি কি হবে বলতো, অ্যাসিডিটি বেশি হবে। ওকে, আমরা কি বুঝতে পারছি যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের সাথে অ্যাসিডিটির যে সম্পর্ক, সেটাকে আমরা বুঝতে পারছি? ক্লিয়ার? ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যত বেশি হবে, অ্যাসিডিক ক্যারেক্টার কি হবে, সে তত বেশি শো করতে পারবে অ্যাসিডিক ক্যারেক্টার। ওকে, তাহলে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, এখন ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট এটা হচ্ছে আমাদের সলভেন্ট হচ্ছে, আমাদের এখানে দেখো কয়েকটা টাইপের সলভেন্ট হতে পারে। একটাকে আমরা বলি প্রোটিক সলভেন্ট, এগুলো তো আমাদের বইয়ে কিন্তু আছে। একটাকে বলি প্রোটিক সলভেন্ট, আর একটাকে বলি অ্যাপ্রোটিক সলভেন্ট। আমি তোমাদের বইয়ের বাইরে কিছু পড়াচ্ছি। একটাকে বলি প্রোটিক সলভেন্ট, আর একটাকে বলি অ্যাপ্রোটিক সলভেন্ট। তাহলে প্রোটিক সলভেন্ট কোনটা, অ্যাপ্রোটিক সলভেন্ট কোনটা? তাহলে প্রোটিক সলভেন্ট হচ্ছে যার এখানে প্রোটন থাকবে, যে সলভেন্টে প্রোটন থাকে তাকে বলা হয় প্রোটিক সলভেন্ট। আর যে সলভেন্টে প্রোটন থাকবে না, ওদেরকে আমরা বলি অ্যাপ্রোটিক সলভেন্ট। তাহলে আমি যদি এখানে প্রোটিক সলভেন্টের এক্সাম্পল দিই, তুমি এখানে এক্সাম্পল দিতে পারো যে H2O, এটা হচ্ছে তোমার প্রোটিক সলভেন্ট, ঠিক আছে? H2O এটা হচ্ছে আমাদের প্রোটিক সলভেন্ট, অ্যামোনিয়া এগুলো হচ্ছে প্রোটিক সলভেন্ট, ঠিক আছে? আমাদের এখানে প্রোটন আছে। আর অ্যাপ্রোটিক সলভেন্টের যদি উদাহরণ দাও, তাহলে আমরা বলতে পারি যে কার্বন টেট্রাক্লোরাইড, এটা দেখো একটা পারফেক্ট অ্যাপ্রোটিক সলভেন্ট, ঠিক না? এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোটিক সলভেন্ট, এটাও সলভেন্ট হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু দেখো এখানে কোনো প্রোটন নাই, এটা হচ্ছে অ্যাপ্রোটিক সলভেন্ট। তাহলে প্রোটিক সলভেন্ট অ্যাপ্রোটিক সলভেন্ট হতে পারে আমাদের এখানে। আর প্রোটিক সলভেন্ট এবং অ্যাপ্রোটিক সলভেন্ট সে যেরকমই হোক, প্রোটিক হোক আর অ্যাপ্রোটিক হোক, কারো যদি ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু বেশি হয়, সেটা প্রোটিক হোক অ্যাপ্রোটিক হোক যেই সলভেন্টই হোক, ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের মান বেশি, তাহলে বলো তো তার অ্যাসিডিটি কি বেশি হবে না কম হবে? কি হবে বলো? বুঝি নাই। আমরা কি বুঝতে পারছি কিছু? জি ভাইয়া। বুঝ- বুঝি নাই ভাই। বুঝি নাই। না, আরেকবার বললে ভালো হতো। ওকে, দেখো আমি এটা একটু মানে একটু আইকিউ টাইপ কোয়েশ্চেন, মানে একদম সিম্পল একটা কোয়েশ্চেন মাত্র যেটা পড়ালাম, সেটা হচ্ছে আমার এখানে দুইটাই অ্যাসিড আছে, মানে একটা পাত্রের মধ্যে দুইটাই অ্যাসিড আছে, এবং একটা অ্যাসিডের মধ্যে আমি প্রোটিক সলভেন্ট দিলাম, আর একটা অ্যাসিডের মধ্যে আমি অ্যাপ্রোটিক সলভেন্ট দিলাম। মানে প্রোটিক সলভেন্ট কারা? প্রোটিক সলভেন্ট হচ্ছে যাদের সাথে প্রোটন থাকে, যেসব সলভেন্টের সাথে প্রোটন থাকে তারা হচ্ছে প্রোটিক সলভেন্ট। ওয়াটার একটা প্রোটিক সলভেন্টের উদাহরণ। আর অ্যাপ্রোটিক সলভেন্ট হচ্ছে যাদের সাথে প্রোটন থাকে না, ওদেরকে আমরা অ্যাপ্রোটিক সলভেন্ট বলি সাধারণত। তাহলে হচ্ছে CCl4, এটা একটা অ্যাপ্রোটিক সলভেন্ট, ঠিক আছে? তাহলে আমরা কি করব, এই প্রোটিক সলভেন্ট এবং অ্যাপ্রোটিক সলভেন্ট দিয়ে দেখো আমি কি করলাম, আমি একটা অ্যাসিডের মধ্যে দুইটা, একটা প্রোটিক সলভেন্ট রাখলাম, একটা অ্যাপ্রোটিক সলভেন্ট রাখলাম। মানে একটা হচ্ছে পানিতে অ্যাসিড দিলাম, আর একটা মনে করো কার্বন টেট্রাক্লোরাইডে অ্যাসিড দিলাম। এখন প্রশ্ন হচ্ছে, সাপোজ মনে করো যে এটা হচ্ছে প্রোটিক সলভেন্ট, এটা পানি না হয়ে, মনে করো আমি একটা সলভেন্টের নাম দিলাম সেটা হচ্ছে এক্স, আর এখানে অ্যাপ্রোটিক সলভেন্ট, সেটা সেটা মনে করো কার্বন CCl4 না হয়ে এটার নাম দিলাম আমি ওয়াই। ওকে, তো মনে করো এক্স এর ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আমি তোমাকে বলে দিলাম যে সেটা হচ্ছে, এক্স এর ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে 25, আর এখানে ওয়াই এর ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আমি তোমাকে বলে দিলাম সেটা হচ্ছে 35। তাহলে বলো তো, দুইটাই হচ্ছে সাপোজ একটা অ্যাসিড, একটা কমন অ্যাসিড নাম দিয়ে দিই CH3COOH, সাপোজ এটাই, এখানেও হচ্ছে CH3COOH। তাহলে এখন আমাকে বলো তো, জাস্ট ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু দেখে আমাকে বলো তো, এখানে কোন অ্যাসিডটা, কোন টাইপের সলভেন্টে রাখলে মানে কোনটা অ্যাসিডিটি বেশি হবে, কোন ক্ষেত্রে অ্যাসিডিটি বেশি হবে, সে প্রোটিক সলভেন্টে থাকাকালীন সময়ে নাকি অ্যাপ্রোটিক সলভেন্টে থাকাকালীন? বলো তো, আমার কোশ্চেন বুঝছো? আবার একটু ভাইয়া।
আবার একটু বলবো, আমার কাছে অ্যাসিড আছে, একটা পাত্রের মধ্যে অ্যাসিড আছে, এই অ্যাসিডের নাম হচ্ছে CH3COOH, এবং এই পাত্রের অ্যাসিডের মধ্যে আমি কি করলাম, একবার প্রোটেক্ট সলভেন্ট মানে একটা সলভেন্ট এক্স দিলাম, আর একটা সলভেন্ট ওয়াই দিলাম, ঠিক আছে? তো তুমি যেটা এক্স দিছো, হ্যাঁ। তোমাকে বলে দিল যে এটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে 25, আর তুমি যেটা ওয়াই দিলা, এটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে 35। তাহলে তোমার কাছে দুইটা পাত্র আছে, একটা পাত্রের মধ্যে তুমি এক্স দিলা, আর একটা পাত্রের মধ্যে ওয়াই দিলা, আর অ্যাসিড তো কমনই দিলা, কোনো সমস্যা নেই। তাহলে এখন কোন পাত্রেতে তুমি অ্যাসিডিটি বেশি লক্ষ্য করবা? সেম অ্যাসিডের অ্যাসিডিটি বেশি দেখা যাবে কোন পাত্রে? দুই যেটা নাম্বার ডাইইলেকট্রিক পাত্রে। পরিমাণ বেশি হবে, ওয়াই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেখানে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু বেশি হবে সেখানে অ্যাসিডিটি বেশি হবে, আমি এটাই বলতে চাচ্ছি। তাহলে ওয়াই ওয়াই বেশি হবে। হ্যাঁ, ওয়াই বেশি হবে, তার মানে অ্যাসিডিটি আমি। কোশ্চেনটা ভাই প্রথমে বুঝতে পারছিলাম না, ওই হ্যাঁ জন্য হ্যাঁ, একটু ঝামেলা হয়েছে আর কি। ওকে ফাইন, তাহলে কি আমরা কি এটা বুঝতে পারছি যে কোন পাত্রের মধ্যে অ্যাসিডিটি বেশি হবে? ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। আমরা হচ্ছে তাহলে অ্যাসিডিটি বেশি হওয়াটা, এটা বলতো এটা কি মানে পোলার হওয়া অথবা নন পোলার হওয়া সেটার উপর ডিপেন্ড করে, নাকি সে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের উপর ডিপেন্ড করে, সে কতটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট তার উপর ডিপেন্ড করে? বলো তো, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কত বেশি সেটার উপর ডিপেন্ড, কিসের উপর বলো তো? ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের উপর। ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের উপর, এটাকে আমরা বলি ডাইইলেকট্রিক ধ্রুবক, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। তার মানে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যত বেশি হবে, মানে চার্জ সেপারেশন যত বেশি হবে, সে কি করবে, ইজিলি টেনে তার কাছ থেকে চার্জকে নিয়ে আসবে। মানে এখানে যদি অ্যাসিড থাকে, ঠিক আছে, এখানে যদি অ্যাসিড থাকে, মনে করো CH3COOH, CH3COOH, এখানে ও কি করবে, মনে করো একটা প্রোটনকে ও কি করবে, অনেক ফোর্সে এখান থেকে টেনে নিয়ে যাবে, ঠিক আছে? ওয়াই কি করবে, এই প্রোটনকে অনেক ফোর্সে তার কাছ থেকে টেনে নিয়ে যাবে, যেটা কিনা এক্স একটু কম শক্তিতে এটা করতে পারবে, এই কাজটা করতে পারবে। তাহলে যেহেতু ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বেশি, ওয়াই এর বেশি, তো ওয়াই অনেক তাড়াতাড়ি প্রোটনকে টেনে নিয়ে চলে যাবে, এই জন্য তার অ্যাসিডিটি বেশি হবে, অ্যাসিডের স্ট্রেংথ বেশি হবে। ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে তোমাদের জি ভাইয়া। ডিসকাশনে, তাহলে তোমাদের ডিসকাশনে যদি এরকম লিখতে বলে যে অ্যাসিড স্ট্রেংথের উপর, অ্যাসিডের স্ট্রেংথের উপর সলভেন্টের ইফেক্ট গুলা লিখো, তাহলে তোমরা এই কথাগুলো তোমরা লিখতে পারো, তোমাদের বইয়ে এই কথাগুলাই বলে দেওয়া আছে, আমি সেটাই বললাম, এটা এগুলাই বলে দেওয়া আছে, আমি এগুলাই বললাম যে কিসের উপর ডিপেন্ড করে। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট দিয়ে এক্সপ্লেন করব, তারপরে হচ্ছে আমি দেখবো যে সেম অ্যাসিড কিন্তু ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট একটা কম একটা বেশি হলে, সেটা প্রোটিক হোক আর অ্যাপ্রোটিক হোক, যেটাই হোক, সেটা পোলার হোক আর নন পোলার হোক, যেমনই হোক, কি হবে, ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা দেখবো, যার বেশি হবে সেই স্ট্রঙ্গার অ্যাসিড। বুঝা গেছে? আর যদি ভাই দুটো সমান হয় তাহলে কি হবে? আর 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 যদি দুইটারই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট সমান হয়, তাহলে আমরা জানি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে আইডেন্টিক্যাল প্রপার্টি। কি প্রপার্টি বলতো? আইডেন্টিক্যাল প্রপার্টি। যেমন হচ্ছে লাল রং এবং কালো রং, এই লাল রং অথবা আর যদি বলি ব্লু, ঠিক আছে, নীল, দুইটার ওয়েভলেন্থ যেমন সেম হয় না, তেমনি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কি হবে না, সেম হবে না। তুমি কখনোই দুইটার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট সেম ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট পাবা না, কারণ এটা হচ্ছে কি প্রপার্টি বলতো, আইডেন্টিক্যাল বা ম্যাটেরিয়াল, মানে এক একটা ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে যে তার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কেমন হবে, ঠিক না? যখন আমি ওয়াটার নিয়ে কাজ করতেছি তখন ওয়াটারের প্রপার্টি একরকম, যখন আমি অন্য একটা অ্যাসিড নিয়ে কাজ করতেছি তার প্রপার্টি একরকম, তাহলে তার উপর ডিপেন্ড হুম, করবে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কত। ঠিক আছে? তুমি কখনোই এক্স্যাক্টলি সেম ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট পাবা না, ঠিক আছে? কিছু কম কিছু জি বেশি। ভাইয়া। বোঝা গেছে? তো ওদেরকে আমরা বলি, একটাকে বলা হয় ইন্টেনসিভ প্রপার্টি, একটাকে বলা হয় এক্সটেন্সিভ প্রপার্টি, ঠিক আছে? তাহলে এগুলা হচ্ছে ম্যাসের উপর ডিপেন্ড করে না, এগুলা এক্সটেন্সিভ প্রপার্টি নয়, এগুলা ইন্টেনসিভ, ঠিক আছে? আচ্ছা, জি। যাই হোক, আমরা যখন ফিজিক্যাল কেমিস্ট্রি পড়বো তখন এই বিষয়গুলো আরো আলোচনা করা যাবে। তাহলে আমাদের হচ্ছে প্রথম কথা, অ্যাসিডের স্ট্রেংথের উপর সলভেন্টের ইফেক্ট কি আমরা বুঝতে পারছি? ওকে, ডান সবাই? জি ভাইয়া। ওকে ফাইন। তাহলে তারিকুল ইসলাম, তারপরে রবি, আমরা যারা আছি, আমাদের কি কোনো প্রবলেম আছে? যদি তোমাদের যদি কথা বলতে সমস্যা হয় তোমরা মেসেজ করতে পারো, ঠিক আছে? মেসেজে লিখতে জি পারো না যে ভাইয়া, আমাদের কোনো সমস্যা সমস্যা নেই। নাই। ওকে ফাইন, ওকে ডান, থ্যাংক ইউ। তাহলে আমরা এখন একটা বিষয় দেখবো, সেটা হচ্ছে অ্যামাইন নিয়ে আমরা একটু পড়াশোনা করবো, অ্যামাইন। তো আমরা পড়ছি 1 ডিগ্রি অ্যামাইন, 2 ডিগ্রি অ্যামাইন, 3 ডিগ্রি অ্যামাইন, মানে 1 ডিগ্রি অ্যামিন, যেটাকে আমরা 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিন এগুলা পড়ছি। তো এই ওইগুলার বেসিসিটি নিয়ে আমরা একটু আলোচনা করবো, ঠিক আছে?
তো অ্যামিন হচ্ছে একটা পিকুলিয়ার প্রপার্টি শো করে, মানে খুবই উদ্ভট একটা ক্যারেক্টারিস্টিক সে শো করে, সেটা আমরা একটু দেখতে চাই যে অ্যামিন আসলে কিরকম প্রপার্টি সে শো করে, এবং এটা অবশ্যই সলভেন্টের উপর ডিপেন্ড করে। তাহলে আমরা যেহেতু ডাইলেকট্রিক কনস্ট্যান্ট পড়ে গেছি, তো এখন আমাদের এই জিনিসটা বুঝতে ইজি হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আরেকটা বিষয় আমরা দেখি। তাহলে আমরা যদি আহ দেখি দেখি অ্যামিন নিয়ে একটু পড়াশোনা করি। অ্যামিনের বেসিসিটি কিরকম হবে। আচ্ছা, তাহলে তার আগে এটা আমি বলি যে এখানে হচ্ছে NH2 অ্যামিন আছে, এখানে এক জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে, এখানে OH2 মানে ওয়াটার আছে, এখানেও এক জোড়া, এখানে দুই জোড়া লোন পেয়ার আছে। এখন প্রশ্নটা হচ্ছে যে আমি যদি বলি যে এই NH2, অথবা এটাকে বলি নেগেটিভ OH মাইনাস, যেটা আমি বলতেছি, আমি যদি বলি এই ক্ষেত্রে দুইটা আয়ন আকারে আমি চিন্তা করতেছি, আমি যদি এই দুইটা আয়ন আকারে যদি চিন্তা করতে আমি বলি, তাহলে বলো তো ওদের মধ্যে কে স্ট্রঙ্গার বেস, মানে অ্যামাইন হাইড্রক্সিল। নাকি OH, কোনটা? হাইড্রক্সিল। হাইড্রোক্সিল, ওএস মাইনাস। OH জি মাইনাস। ভাইয়া। হুম। তবে তার আনসারটা হচ্ছে ওদের মধ্যে হাইড্রোক্সিল শক্তিশালী বেস না, এখানে হচ্ছে অ্যামিন শক্তিশালী বেস। ঠিক আছে, তো এখন কেন? প্রশ্ন হতে পারে যে এটা কেন, তাই না? হ্যাঁ, আমি আনসার দিচ্ছি। তার আনসারটা হচ্ছে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি হওয়ার কারণে, দেখো আমরা জানি যে বেসিসিটি মানে কি, বেসিসিটি মানে হচ্ছে ফ্রম দা পয়েন্ট অফ ভিউ, আমরা যদি বলি যে আমরা যদি লুইস পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, ঠিক আছে, লুইসের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যদি দেখি, তাহলে আমরা বলতে পারি যে যারা এক জোড়া ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে, ওয়ান পেয়ার্ড ইলেকট্রন যে অ্যাকসেপ্ট করতে পারে, ওকে আমরা বলি অ্যাসিড, লুইস অ্যাসিড। আর যে এক জোড়া ইলেকট্রন ডোনেট করতে পারে তাকে আমরা বলি লুইস বেস। তাহলে আমরা কিভাবে মনে রাখবো কোনটা লুইস অ্যাসিড? দেখো লুইস অ্যাসিড, একটা হচ্ছে লুইস বেস। তাহলে লুইস অ্যাসিড, লুইস অ্যাসিড এবং লুইস বেসে সবসময় ইলেকট্রনের, মানে ইলেকট্রন নেওয়া কনসেপ্ট, তাই তো, ইলেকট্রনিক কনসেপ্টকে আমরা লুইস অ্যাসিড বেস কনসেপ্ট বলি। তাহলে এখন কোনটা অ্যাকসেপ্ট হবে আর কোনটাতে ডোনেট হবে, লুইস অ্যাসিডে নাকি লুইস বেসে? তাহলে আমরা একটু দেখি। যেমন দেখো, যেটাকে লুইস অ্যাসিড বলবো, দেখো লুইস অ্যাসিড কথাটা লিখতে এ টার্মটা চলে আসে, তাই না? তার মানে অ্যাকসেপ্ট কথাটা লিখতেও কিন্তু এ টার্মটা চলে আসে। মানে যাদের মনে থাকে না, আমি ওদের জন্য বলতেছি, আমি এভাবে মনে রাখতাম, আমার প্রায় সময় মনে থাকতো না। তাহলে দেখো লুইস অ্যাসিড মানে হচ্ছে যে এক জোড়া ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, এই জন্য সেটা এ, লুই এল এ, মানে হচ্ছে সে এল এ মানে হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্ট। এল দিয়ে আমি লোন পেয়ার মনে রাখতাম, আর এ দিয়ে অ্যাকসেপ্ট মনে রাখতাম। তার মানে লুইস অ্যাসিড মানে হচ্ছে যে লোন পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে, সেটা হচ্ছে লুইস অ্যাসিড। আর লুইস বেস হচ্ছে তার অপোজিট, যে লোন পেয়ার ইলেকট্রন ডোনেট করতে পারে সে হচ্ছে লুইস বেস। ওকে, তাহলে এখন দেখো NH2 এবং OH2 এর মধ্যে আমি যদি বলি যে, আমি এখানে বললাম যে NH2 হচ্ছে স্ট্রঙ্গার বেস কম্পেয়ার টু OH2, তার আনসারটা, তার কারণটা হচ্ছে এখানে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি হওয়ার কারণে অক্সিজেন কি করে না, অক্সিজেন সবসময় তার নিজের কাছে ইলেকট্রন চায়, এটা মনে রাখো, তাই না? অক্সিজেন দেখো সবসময় হাইড্রোজেনের কাছে থাকলে সে তার হাইড্রোজেন থেকে ইলেকট্রন নিয়ে আসে, তাই না? তো অক্সিজেন মোস্ট অফ দ্য কেসে সে নিজের কাছে ইলেকট্রন রাখতে চায়। তাহলে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি হওয়ার কারণে অক্সিজেন কি করে না, সেই ইলেকট্রন পেয়ার ডোনেট করতে এত বেশি আগ্রহী না। ঠিক আছে, অক্সিজেন পেয়ার সে এত ইজিলি ডোনেট করে না, অনেক স্ট্রঙ্গার তোমার, মানে এখান থেকে ইলেকট্রন ডোনেট করতে গেলে তার অনেক এনার্জি লস হয়। ঠিক আছে, আমার মলিকুলের মধ্যে কি হবে, অনেক এনার্জি লস হবে। তাহলে এই জন্য আমি যদি বলি NH2 এবং OH2 এর মধ্যে কি ইজিলি ইলেকট্রন ডোনেট করতে পারবে, তাহলে তার আনসার হচ্ছে NH2 এর মধ্যে এক জোড়া ইলেকট্রন থাকার পরেও তার এখানে এই এক জোড়া ইলেকট্রন তার এখানে অ্যাভেইলেবল বেশি। ঠিক আছে, এখানে আসলে কেউ একজন আসলে সে ইজিলি দিতে পারবে। ঠিক আছে, মানে এমন হয় না যে অনেকের কাছে অনেক টাকা পয়সা থাকে কিন্তু সে ডোনেট করে না, তাই না? অনেক তো এমন আছে, আবার অনেক আছে যে তার টাকা পয়সা কম কিন্তু সে ইজিলি ডোনেট করে, তাই না? তো NH2 এবং OH2 এর মানে ঘটনাগুলো হচ্ছে এরকম, কনসিকোয়েন্সটা এরকম যে OH2 তে লোন পেয়ার ইলেকট্রন বেশি আছে, ঠিক আছে, কিন্তু সেই ইলেকট্রন ডোনেটে আগ্রহী না। ঠিক আছে, তাহলে বলতো এই এই দুজনের মধ্যে আমি দেখলাম যে NH2 হচ্ছে স্ট্রঙ্গার বেস, কারণ হচ্ছে তার এখানে লোন পেয়ার ইলেকট্রনের অ্যাভেলেবিলিটি কম, মানে লোন পেয়ার ইলেকট্রন কম কিন্তু সে কি করতে পারে, ডোনেট করতে পারে ইজিলি। ওকে, তাহলে এখন আসো যে আমরা NH2 কে নিয়েই কথা বলবো, যে প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন এবং টারশিয়ারি অ্যামিন নিয়ে আমরা একটু আলোচনা করব। তাহলে দেখো আমরা একটু আলোচনা করি। আচ্ছা, বলো তো ক্লাস কি বুঝতে পারতেছো? ক্লাস কি বোঝা যাচ্ছে? আসো তোমরা নাকি ক্লাসে নাই? ওকে, আচ্ছা ঠিক আছে, পৃষ্ঠা নাম্বার, ওকে ফাইন।
তাহলে আমরা দেখি যে অ্যামিনের বেসিসিটি নিয়ে একটু কথা বলবো। এগুলা কিন্তু তোমাদের সাজেশনে আছে, ঠিক আছে? মানে এই যে আমাকে যেই সাজেশনটা তৈরি করে দিল রবি, ওর মধ্যেও কিন্তু এটা আছে যে অ্যাসিডের স্ট্রেংথেনিং আলোচনা করতে এটা তোমার লাগবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমরা এখন অ্যামিনের বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম যে অ্যামিনের মধ্যে কোন অ্যামিনটা অনেক বেশি স্ট্রঙ্গার বেস হবে সেটা আমরা একটু দেখি। তাহলে এটা হচ্ছে NH2 এবং এটাকে আমরা বলি প্রাইমারি অ্যামিন, তাই না? 1 ডিগ্রি অ্যামিন। তারপরে NH, এটাকে আমরা বলি 2 ডিগ্রি অ্যামিন। তারপরে N, ঠিক আছে? এটা হবে কত ডিগ্রি? R1, R2, R3 নাকি? এটা হচ্ছে আমাদের 3 ডিগ্রি অ্যামিন। তাহলে ঠিক আমরা একটু দেখি যে 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন, এটা 3 ডিগ্রি অ্যামিন। তাহলে দেখো আমি লিখলাম 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি। তাহলে আমি যদি এখন যদি চিন্তা করি 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রির মধ্যে আমরা যদি চিন্তা করি কে ইজিলি লোন পেয়ার ইলেকট্রন ডোনেট করতে পারে, বলো তো? কে ইজিলি ডোনেট করতে পারবে? একটু তোমরা মানে কথা বলার চেষ্টা করো আমার সাথে, তাহলে তোমাদের ক্লাসেই পড়া হয়ে যাবে, ঠিক আছে? যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রির মধ্যে কে লোন পেয়ার ইলেকট্রন ইজিলি দিয়ে দিতে পারে, কে লোন পেয়ার ইলেকট্রন ইজিলি ডোনেট করতে পারবে আমি যদি বলি, এক তাহলে ডিগ্রি পারবে। 1 ডিগ্রি পারবে। আচ্ছা, একজনের আনসার হচ্ছে 1 ডিগ্রি। ওকে, তাহলে আর আর কি কারো কোনো সে আছে যে 1 ডিগ্রি না হয়ে অন্য কোনো অপশন? বুঝতে পারছি না ভাই। মানে এখানে এই তিনটা আমি লিখলাম, 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যামিনকে আমি লিখলাম, তাই না? স্ট্রাকচারে লেখা মানে আছে। কোনটা বেশি দিবে এটা বুঝতে পারছি না আর কি। এখন ওদের মধ্যে, আচ্ছা মানে তুমি এখন বুঝতে পারতেছো না কি হবে? আচ্ছা ঠিক আছে, ওকে হুম। ফাইন। আর কি কারো কি কোনো কমেন্ট আছে? কেউ কেউ কিছু বলবা? কোনো কিছু বলতে চাও না? আমি আমি স্টার্ট করি। ঠিক আছে, আমি স্টার্ট করতেছি বিষয়টা কি হবে। তাহলে যে 1 ডিগ্রি বলছো তার আনসারটা আসলে হয় নাই, ঠিক আছে? যে 1 ডিগ্রি বলছো তার আনসারটা হয় নাই। তাহলে আমরা দেখি যে কে বেশি ইজিলি ডোনেট করবে, ঠিক আছে? আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমরা বুঝবো এটা। দেখো, তাহলে আমাদের এখানে আমরা জানি যে লোন পেয়ার ইলেকট্রন ডোনেট করতে পারবে যে যার এখানে যত ইজিলি ডোনেট করার ক্ষমতা আছে সেটা আমরা একটু দেখি। তাহলে দেখো, আমি প্রথমেই বলে রাখি যে আমি যখন এই রিঅ্যাকশনটা লিখলাম 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি, আমি তখন ওদেরকে গ্যাস ফেজে চিন্তা করতে পারলাম। কি নিয়ে বলতো? গ্যাস ফেজে। তার মানে হচ্ছে এখানে গ্যাস আছে, মানে গ্যাস আছে বলতে এখানে কোনো ওয়াটার টোটাল নাই, কি নাই? কোনো ওয়াটার নেই। ওকে, জাস্ট ওরাই আছে। আচ্ছা, তাহলে আমি যদি এখন বলি যে এই নাইট্রোজেনের উপরে যে লোন পেয়ার ইলেকট্রন আছে, এখানে যে নাইট্রোজেনের উপরে লোন পেয়ার ইলেকট্রন আছে, এই নাইট্রোজেনের উপরে লোন পেয়ার তোমরা এখন জাস্ট এটা দিয়ে চিন্তা করো। একটু আমি ইজি করে দেই। প্লাস আই এফেক্ট দিয়ে চিন্তা করো তো কোনটা বেশি হবে? প্লাস আই এফেক্ট, তোমরা যদি আগের ক্লাসটা করে থাকো তাহলে তোমরা জানো যে প্লাস আই ইফেক্ট এখানে কোনটাতে প্লাস আই ইফেক্ট বেশি। আমাকে একটু বলো তো যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রির মধ্যে প্লাস আই ইফেক্ট কোনটাতে বেশি? 3 ডিগ্রি। 3 ডিগ্রিতে প্লাস আই ইফেক্ট বেশি, তাই না? প্লাস আই ইফেক্ট মানে কি? প্লাস আই ইফেক্ট মানেই হচ্ছে কোন একটা ইলেকট্রন পুশিং গ্রুপ থাকবে যে ইলেকট্রন দিবে, ঠিক আছে? মানে সে কি আছে, সেই ইলেকট্রন কাউকে দান করবে ইলেকট্রন না, দাতা গ্রুপ বেশি। ইলেকট্রন পুশিং গ্রুপ থাকবে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকবে। তাহলে আমি এখানে বলতে পারি দেখো যেটা 3 ডিগ্রি, এখানে দেখো প্লাস আই ইফেক্ট হচ্ছে সবচেয়ে বেশি। এখানে আছে একটা প্লাস আই, এখানে এই যে দুইটা, এখানে দেখো তিনটা ইলেকট্রন পুশিং গ্রুপ এই নাইট্রোজেনকে ইলেকট্রন দিচ্ছে, ইলেকট্রন পেয়ার দিচ্ছে। তাহলে বলো তো এই সেন্সে নাইট্রোজেনের এখানে কি ইলেকট্রন কি বেশি না? মানে তার মাথার উপরে ইলেকট্রন বেশি না নাইট্রোজেনের মাথার উপরে? যেহেতু এক জোড়া ইলেকট্রন আছে, কেউ আবার তাকে বলতেছে ঠিক আছে আমরা তোমাকে আরো টাকা পয়সা দিচ্ছি, তুমি টেনশন করো না, ঠিক আছে? তাহলে বলতো এই নাইট্রোজেন কি করবে? তত ইজিলি সে কি করবে? এক জোড়া ইলেকট্রন কি করতে পারার কথা বলতো? ডোনেট করতে পারার কথা, তাই না? তার মানে হচ্ছে যদি আমি প্লাস আই ইফেক্ট দিয়ে চিন্তা করি, দেখো প্লাস আই ইফেক্ট দিয়া, তাহলে ওদের ক্রমটা কেমন হওয়ার কথা? 3 ডিগ্রি, 2 ডিগ্রি, তারপরে কি হওয়ার কথা ছিল? 1 ডিগ্রি। শুধুমাত্র আমি যদি প্লাস আই ইফেক্ট দিয়ে চিন্তা করি এবং এটা গ্যাস ফেজের কথা চিন্তা করি। বুঝতে পারছো কি বললাম? এটা কি বোঝা গেছে? আমি যেটা বললাম এটা কি বুঝতে জি। পারছো? এটা হচ্ছে জি ভাই। গ্যাস গ্যাস ফেজে, গ্যাস ফেজে
প্লাস আই ইফেক্ট দিয়ে যদি চিন্তা করি তাহলে এটার অর্ডার এমন হবে। ওকে, প্লাস আই ইফেক্ট দিয়ে যদি চিন্তা করি। এখন আসো, আমি মনে করো এখন এটাকে গ্যাস ফেজে আমি এখন রাখবো না, আমি এখন সলভেন্ট নিয়ে আসবো, মানে ওয়াটার নিয়ে আসবো সাপোজ। এখন ওয়াটার নিয়ে আসলে কি হবে সেটা একটু দেখি, কারণ এখানে সবগুলো প্রসেসই তোমাকে আলোচনা করতে হবে, তোমাদের এখানে বইয়ে এভাবেই এক্সপ্লেনেশন বলে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখি এটা হচ্ছে গ্যাস ফেজের জন্য ক্রম হচ্ছে 3, 2 এবং 1। এখন আসো, যদি আমি যদি এখন সলভেন্ট হিসেবে ওয়াটার নিয়ে আসি তাহলে তার ক্রমটা কেমন হবে। তাহলে দেখো, সলভেন্ট আকারে আমি যদি ওয়াটার নিয়ে আসি তাহলে এটা ছিল আমাদের 1 ডিগ্রি অ্যামিন NH2, এটা ছিল আমাদের 1 ডিগ্রি অ্যামিন। এখানে যদি তুমি ওয়াটার নিয়ে আসো, কি নিয়ে আসি আমি, ওয়াটার যদি নিয়ে আসি তাহলে কেমন হবে সেটা, আমি যদি এখানে ওয়াটার নিয়ে আসি আমার রিয়াকশনটা কেমন হবে, আর NH3 হবে, এখানে প্লাস হয়ে যাবে, আর কি হবে, OH মাইনাস হবে। এটাকে বুঝতে পারছি, এই রিঅ্যাকশনটাকে বুঝতে তো আর সমস্যা নেই। এই যে দেখো নাইট্রোজেনের উপর লোন পেয়ার ইলেকট্রন আছে, ও কি করবে, এই হাইড্রোজেনকে তার কাছে নিয়ে আসবে, প্লাস আকারে ওকে প্লাস করে দেবে হাইড্রোজেনকে, আর OH মাইনাস আকারে চলে আসবে। এই নাইট্রোজেনের এখানে নাইট্রোজেন যেহেতু এক জোড়া ইলেকট্রন পেয়ার, তাকে মানে আমরা এটাকে বলি কোঅর্ডিনেশন বন্ড, তাই না, যেহেতু এখানে কোঅর্ডিনেশন বন্ডে অংশগ্রহণ করছে এই জন্যই নাইট্রোজেনের উপরে প্লাস চিহ্ন হয়ে গেছে। ওকে, কোনো সমস্যা নেই এটা বুঝতে। এখন আসো, এটা হচ্ছে 1 ডিগ্রি। এখন যদি 2 ডিগ্রির ক্ষেত্রে যদি তুমি লিখো, এখানে দুইটা আর থাকবে, একটা NH থাকবে, সেম রিঅ্যাকশন আমি লিখবো 2 ডিগ্রির ক্ষেত্রে কি হবে, জাস্ট এই রিঅ্যাকশন গুলা কিন্তু তোমরা লিখবা, তোমরা অবশ্যই এই রিঅ্যাকশন গুলা লিখবা। আমি মানে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে এই রিঅ্যাকশন গুলা লিখবা। NH2 একটা দুইটা দিয়ে দিছি, প্লাস OH মাইনাস। 3 ডিগ্রির ক্ষেত্রে কি ভাইয়া হবে, হ্যাঁ বলো। একজন অ্যাড হতে পারছে না, গ্রুপে লিখছে। কে কে, তাই দেখি তো কোথায়, সবাই তো আছে। আচ্ছা, কামরুল হাসান, MT কামরুল হাসান ও তো ছিল, ও তো ছিল। অ্যাড হতে পারছিল, তারপরে মনে হয় কোনোভাবে ডিসকানেক্ট হয়ে গেছে। তাহলে মনে হয় নেটওয়ার্কের সমস্যা, আমি তো কাউকে ইয়ে করে নেই, করতে কিন্তু বের করে দেইনি। আচ্ছা ঠিক আছে, কি করবো, ও এখানে থাকলে মানে যদি ওয়েটিং এ থাকতো আমি ইয়ে করতাম, ও তো নাই। আচ্ছা দেখো তো, তাহলে এই যে দেখো 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি আমি লিখলাম, 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি আমি লিখলাম। তাহলে বলো তো, ওদের এখানে আমি যদি এখন কি নিয়ে আসছি, সলভেন্ট নিয়ে আসছি, ওয়াটার নিয়ে আসছি। তাহলে আমি যখন ওয়াটার নিয়ে আসছি ওদের এখানে, তাহলে আমি দেখি যে, দেখো আমি তোমাকে আগে বলছি যে কোনটা বেস হবে, কোনটা বেস হবে, দেখো তো এখানে কি আছে, দেখো তো OH মাইনাস আছে, তাই না, OH মাইনাস আমরা জানি যারা জলীয় দ্রবণে OH মাইনাস দিতে পারে তাদেরকে আমরা বেস, তাই না। আবার তাহলে দেখো ওরা সবাই জলীয় দ্রবণে OH মাইনাস দিচ্ছে, তাহলে সবাই হচ্ছে বেস। এখন কোনটা স্ট্রঙ্গার বেস সেটা ডিপেন্ড করবে OH দেওয়ার পর, OH শান্ত আছে কিনা, OH যদি অ্যাভেলেবল থাকতে পারে, OH যদি এভাবেই থাকতে পারে, তাহলে ঠিক আছে ভাই, যে এই বেসটা অনেক স্ট্রং। ঠিক আছে, বুঝতে পারছো কি বললাম, ওএইচ যদি এভাবেই থাকতে পারে তাহলে স্ট্রং। এখন আমি দেখি যে ওএইচ কিভাবে থাকবে, ওএইচ কোন ক্ষেত্রে ওএইচ সে আরামে থাকতে পারবে সেটা আমি একটু দেখবো। তাহলে দেখো তো, আমি যদি এই ক্ষেত্রে বলি নাইট্রোজেনের সাথে বলো তো 3টা হাইড্রোজেন আছে, কয়টা হাইড্রোজেন আছে, 3টা হাইড্রোজেন আছে। তাহলে বলো তো আমার এখানে কি দিয়েছিলাম, আমি ওয়াটার দিয়েছিলাম, তাই না। তাহলে বলো তো, এই যে হাইড্রোজেন আমরা কি জানি, এটা হচ্ছে ওয়াটারের একটা মলিকুল, এটা হচ্ছে ওয়াটারের একটা মলিকুল, এখানে একটা ওয়াটারের মলিকুল। তাহলে বলো তো, এই হাইড্রোজেন, এই যে এই নাইট্রোজেনের সাথে যে 3টা হাইড্রোজেন আছে, বলো তো এখানে কয়টা হাইড্রোজেন বন্ডিং পসিবল, ওয়াটারের সাথে তো একটা হাইড্রোজেন বন্ডিং হবে, তাই না। তাহলে বলো তো এখানে কয়টা হাইড্রোজেন বন্ডিং হবে, কয়টা হবে বলো তো, অবশ্যই 3টা হাইড্রোজেন বন্ডিং হবে, তাই না। তাহলে আমি যদি বলি এখানে হাইড্রোজেন বন্ডিং কয়টা, 3টা হাইড্রোজেন বন্ড। তাহলে বলো তো পরেরটাতে হাইড্রোজেন বন্ডিং কয়টা, 2টা দুইটা, হাইড্রোজেন। পরেরটাতে হাইড্রোজেন বন্ডিং কয়টা, একটা একটা। হাইড্রোজেন। তাহলে দেখো তো হাইড্রোজেন বন্ডিং হয়ে আছে, তার মানে কি, তার মানে আমার যে প্লাসটা তৈরি হয়েছে তাকে কি কি করে আছে, ওয়াটার মলিকুল গুলো ঘিরে ধরছে, যে তুমি এখানেই থাকবা, তুমি এখান থেকে যেতে পারবা, তো ফাইন। তাহলে যেখানে 2টা হাইড্রোজেন বন্ডিং আছে এখানে কি আছে, আমার যে সলটা তৈরি হয়েছে ওই সলটাকে 2টা ওয়াটার মলিকুল ঘিরে রাখছে। যেখানে একটা আছে এখানে কি করছে, ওকে একটা ওয়াটার মলিকুল তাকে ঘিরে রাখছে। তাহলে বলো তো কোন ক্ষেত্রে OH অনেক বেশি শান্ত থাকবে, মানে প্লাস OH এর কাছে আসতে পারবে না, কোন ক্ষেত্রে, 3 ডিগ্রির ক্ষেত্রে। তো হ্যাঁ কোনটার ক্ষেত্রে, 3 ডিগ্রির ক্ষেত্রে। জি ভাইয়া। আমি যেটা দেখলাম 1 ডিগ্রিতে কি আছে, 3টা ওয়াটার মলিকুল এই তিনটা। প্লাস
প্লাসকে ঘিরে রাখছে, যে 3 দিক দিয়ে তাকে আটকানোর চেষ্টা করতেছে। আর যেটা 2 ডিগ্রি, এখানে দুইটা ওয়াটার মলিকুল দুইটা। তাকে আটকানোর চেষ্টা করতেছে। আর যেটা 3 ডিগ্রি, এখানে মাত্র একটা ওয়াটার মলিকুল এই প্লাসকে আটকানোর চেষ্টা করতেছে। তাহলে বলতো কোন ক্ষেত্রে OH মাইনাস সেফ থাকবে বেশি? প্লাস তো সবসময় যাবে মাইনাসের কাছে আসার জন্য, তাই না? তাহলে যেখানে 3টা হাইড্রোজেন বন্ডিং আছে, তাহলে ভাই 1 ডিগ্রির ক্ষেত্রে যেটা হবে এক সেটা সেফ থাকবে। হ্যাঁ, 1 ডিগ্রির ক্ষেত্রে কি হবে, OH অনেক বেশি সেফ থাকবে। তার জন্য সেফের জায়গা হচ্ছে 1 ডিগ্রি। তার মানে হচ্ছে আমি যদি সলভেন্টের ক্ষেত্রে যাই, এখন দেখো তাহলে বলো তো তাদের ক্রম কোনটা হওয়ার কথা ছিল? আমি যদি সলভেন্টের ক্ষেত্রে যাই, বুঝি নাই ভাইয়া। মানে আমি যদি সলভেন্টের ক্ষেত্রে যাই, আমি যদি ক্রম বলি কোনটা অধিক শক্তিশালী হবে, আমি যদি ক্রম বলি তাহলে বলো তো কোন বেসটা বেশি শক্তিশালী হবে? তুমি যখন গ্যাসে বলছিলাম, গ্যাসে ছিল 3 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 1 ডিগ্রি। তাহলে আমি এখন যখন ওয়াটারের ক্ষেত্রে বলবো, তখন বলো তো কোনটা বেশি স্ট্রঙ্গার বেস হবে, মানে OH বেশি পরিমাণ থাকবে, এটাই তো হবে বেস। ওয়াটারের ক্ষেত্রে 1 ডিগ্রি, তাহলে 1 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে দুই কোনটা? ডিগ্রি 3 ডিগ্রি। 3 ডিগ্রি। তাহলে দেখো তো অ্যামিনকে এক্সপ্লেন করতে গেলে দেখো তো, আমি যখন গ্যাসে যখন এক্সপ্লেন করতে গেলাম তখন ক্রম একটা, যখন আমি ওয়াটারে এক্সপ্লেন করতে গেলাম তখন আবার ক্রম অন্য। ক্লিয়ার কিনা, বুঝতে পারছো? জি ভাইয়া, জি ভাইয়া তো বুঝতে পারছি। তো এটা হচ্ছে আমাদের জন্য বিশাল এক সমস্যা। তো এখন কি করব, এখন কিভাবে এক্সপ্লেন করব, তাই না? তো এখন দেখো জি। আরেকটা ইফেক্ট আছে, এই এটার ইফেক্টের নাম হচ্ছে স্টেরিক এফেক্ট। এখন দেখো স্টেরিক ইফেক্ট শুধুমাত্র সলভেন্টের ক্ষেত্রে প্রযোজ্য, গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য না। এখন প্রশ্ন হতে পারে যে ভাই কেন গ্যাসের ক্ষেত্রে কেন প্রযোজ্য না স্টেরিক এফেক্ট, তাই না? স্টেরিক এফেক্ট তো তোমরা জানো কি, তাই না? স্টেরিক এফেক্ট কি? স্টেরিক এফেক্ট বা ক্রাউডিং এফেক্ট আমরা জানি যে যত বেশি হাত থাকবে, তাই না, তত বেশি বাধা এখানে বেশি হবে, তাই না? স্টেরিক এফেক্টটা বেশি হবে। আমরা এটাকে বলি ত্রিমাত্রিক স্থানিক বাধা বলি, তাই না? বাংলাতে যেটা আমরা বলি, তাই তো, ত্রিমাত্রিক স্থানিক বাধা। তো তাহলে তোমরা দুইটা বিষয় এখন খেয়াল রাখো, ঠিক আছে? আমি অনেক কথা বলতেছি, তোমাদের হয়তো বিষয়গুলা জটিল লাগতেছে। তাহলে দুইটা বিষয় খেয়াল রাখো, যখন আমরা গ্যাসের ক্ষেত্রে বললাম তখন ছিল এরকম, এটা হচ্ছে গ্যাস। যখন ওয়াটারের ক্ষেত্রে বললাম তখন কি ছিল, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। এবং গ্যাসের ক্ষেত্রে কোনো স্টেরিক এফেক্ট থাকে না। সো ওয়াটারের ক্ষেত্রে মানে সলভেন্টের ক্ষেত্রে স্টেরিক এফেক্ট। এখন স্টেরিক এফেক্ট কি? স্টেরিক এফেক্ট হচ্ছে, তোমরা সবাই এটা পড়ছো, এটা হচ্ছে মনে করো প্লাস, এখানে মনে করো 3টা আর আছে, তাই না? 3টা আর আছে। আর আরেকটাতে মনে করো প্লাস, এখানে 2টা আর আছে। তাহলে বলো তো কোনটাতে স্টেরিক এফেক্ট বেশি, মানে বাধা বেশি, গ্যাঞ্জাম বেশি কোনটাতে, ঝামেলা বেশি কোনটাতে? যেটা হচ্ছে 3 ডিগ্রি নাকি যেটা 2 ডিগ্রি, কোনটাতে বলো তো? গেস করতে পারছি না। গেস করতে পারতেছো না? স্টেরিক এফেক্ট মানে হচ্ছে তার চারপাশে কি পরিমাণ ক্রাউডিং আছে, কি পরিমাণ ক্রাউডিং আছে, মানে জনসংখ্যা বেশি আছে, ঠিক আছে, এটা হচ্ছে স্টেরিক এফেক্ট। তাহলে বলো 3 ডিগ্রির ক্ষেত্রে এই কার্বন প্লাসের চারপাশে লোকজন বেশি, নাকি 2 ডিগ্রির ক্ষেত্রে কার্বন প্লাসের তিন চারপাশে ডিগ্রির ক্ষেত্রে। 3 ডিগ্রির ক্ষেত্রে, তাই না? কারণ 3 ডিগ্রির ক্ষেত্রে 3টা আর মূলক যুক্ত আছে, বড় বড় যেই গ্রুপ গুলা যুক্ত, আর 2 ডিগ্রির ক্ষেত্রে 2টা। তাহলে 1 ডিগ্রির ক্ষেত্রে কয়টা বলো তো? 1 ডিগ্রির ক্ষেত্রে একটা আর যুক্ত আছে। তাহলে আমি যদি স্টেরিক এফেক্ট দিয়ে চিন্তা করি, বলো তো এই 3টার মধ্যে কার্বোক্যাটায়নের মধ্যে কার স্টেরিক এফেক্ট সবচেয়ে বেশি? তিন 3 ডিগ্রির ক্ষেত্রে। 3 ডিগ্রির ক্ষেত্রে স্টেরিক এফেক্ট বেশি। তাহলে স্টেরিক এফেক্ট বেশি হলে কি হবে, তাই না? ওটা প্রশ্ন তো হয়েছে। তো স্টেরিক এফেক্ট বেশি মানলাম, তো কি হলো স্টেরিক এফেক্ট বেশি হলে? স্টেরিক এফেক্ট যদি বেশি হয়, তাহলে যে ঘটনাটা হয় যে ওর আশেপাশে কেউ আসতে পারে না, তাই না? কারণ ক্রাউডিং বেশি, তার আশেপাশে যে কেউ আসবে এই সুযোগটা নাই, তার আশেপাশে কেউ আসতে পারে না, ক্রাউডিংটা বেশি। তাহলে এখন দেখি যে এমিনের ক্ষেত্রে কি হয়। আচ্ছা, বুঝতে পারতেছো তোমরা, বলো তো? জি ভাইয়া। ওকে, ফাইন। আমি একটু ডিটেলস আলোচনা করার চেষ্টা করি তোমাদের, যে কোনো একটা কোশ্চেন পড়াইলে যেন তোমরা মানে বুঝতে পারো বিষয়গুলো, ঠিক আছে? আশা করি তোমরা এটা এনজয় করবা, আমাকে একটু সাপোর্ট করবা, যে তাহলেই হবে আমার, ঠিক আছে? আমার অল্প স্টুডেন্ট হলেও চলবে, কোনো সমস্যা নেই। ওকে, ইনশাল্লাহ। তো ওকে দেখো, তাহলে আমরা দেখো স্টেরিক এফেক্ট। তাহলে স্টেরিক এফেক্টের ক্ষেত্রে আমি যদি বলছিলাম যেটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন এবং 3 ডিগ্রি অ্যামিনের মধ্যে স্টেরিক এফেক্ট বলতে কোনটাতে বেশি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি নাকি 3 ডিগ্রিতে? ক্রাউডিং, ক্রাউডিং মানে জনসংখ্যা কোনটাতে তিন বেশি ডিগ্রি হবে? 3 ডিগ্রি। 3 ডিগ্রিতে ক্রাউডিং ডিগ্রি। বেশি। তাহলে 3 ডিগ্রিতে যদি ক্রাউডিং বেশি হয়, জনসংখ্যা বেশি হয়, তাহলে 3 ডিগ্রিতে, 3 ডিগ্রিতে কি কেউ আসতে পারবে, তার আশেপাশে কেউ আসতে পারবে না, 3 ডিগ্রিতে? আসতে পারবে না।
3 ডিগ্রিতে কেউ আসতে পারবে না। তাহলে আমি যদি তোমাকে চিন্তা করতে বলি,